বিয়ের পর প্রথম দিন শ্বশুরবাড়িতে খেতে বসতে তরকারিতে বেশি লবণ মিক্স করে আমার শাশুড়ি আমাকে খেতে দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব, কারণ তরকারিতে ছিল অসম্ভব রকমের ঝাল। এক নোকমা খেয়ে আর খাওয়ার সাহস হলো না। কি করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছিলাম। আমি নতুন বউ, তাই কাউকে কিছু বলতে পারছি না, শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম। তখন শাশুড়ি মা ধমক দিয়ে বলল, কি হলো বৌমা, খাচ্ছ না কেন? খাও, আমার নিজের হাতে রান্না করা খাবার, সবগুলো খাবার না খেলে বুঝবো আমার প্রতি তোমার কোনো মায়া মমতা নেই। শাশুড়ি মায়ের কথা শুনে আমার স্বামী আর আমার ছোট ননদ আমার দিকে তাকালো। তখন আমি মাথা নিচু করে বললাম, অবশ্যই খাবো মা। আমি এক প্রকার রাগ করে খেতে শুরু করলাম। এত পরিমাণে ঝাল ছিল, মনে হচ্ছিল আমার গলা যেন পুড়েই যাচ্ছে। অনেক কষ্ট করে খাবারটা খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে এক জগ পানি রাখা ছিল, আমি পারলে পুরো এক জগ পানিটাই খেয়ে ফেলেছি। আমি ঝালের কারণে ছটফট করতে লাগলাম। এর মধ্যে আমার স্বামী রুমে আসলো। আমি তখন অনেক করে পানি খাচ্ছিলাম, আর আমার স্বামী এসে আমাকে বলল, এই বাড়িতে আসতে না আসতেই নতুন করে কি নাটক শুরু করছো? আমার চোখে জল জমে গিয়েছে ইতিমধ্যে। বুঝতে পারলাম না তা ঝালের কারণে হলো নাকি আমার স্বামীর এইরকম ব্যবহারের কারণে। তারপরে আমাকে রাগ দেখিয়ে আমাকে কিছু আর না বলে ওয়াশরুমে চলে গিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হে আল্লাহ, আমি এই কোন পরিবারে চলে আসলাম? এখানে তো দেখছি সবই পাগল, আর আমি সারাটা জীবন এখানে কিভাবে থাকবো আমি তো ভেবেই কুল পাচ্ছি না। বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি কোনো রান্না পারি না, নিজে থেকে যা শিখেছি ততটুকুই পারি। 2-3 মিনিট পর আমার স্বামী ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে এক পলক তাকিয়ে তারপর রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না ওর তাকানো দেখে। রাতের বেলা সমস্ত রান্না বান্না আমি করার দায়িত্ব নিয়েছি। মাছ ভাজার জন্য গরম তেলে মাছ দিয়েছিলাম। মাছ ভাজতে ভাজতে আমি যে কখন পরিবারের চিন্তায় চলে গিয়েছি টেরই পেলাম না। আমি ভাবতে লাগলাম, বাবার বাসায় কতটা আদরের মেয়ে ছিলাম আমি বেশি ঝাল খেতে পারি না, তাই মা আমার জন্য আলাদা করে তরকারি রান্না করতো। আবার শখ করে গরমের মধ্যে রান্নাঘরে গেলে মা এসে বলতো, এখন তো রান্নাঘরে থাকতে হবে না, যা রুমে যা। আর বিয়ের দ্বিতীয় দিনই শাশুড়ি মা আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বলল, শাশুড়ি মা বলল, তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কড়াইতে দেখো তো মাছটার কি অবস্থা। আমি কড়াইয়ের দিকে তাকিয়ে দেখি মাছটা একদম পুড়ে গেছে। রাগী চোখে শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বলল, তোমার মা কি রান্নাঘরের কিছুই শেখায়নি তোমাকে? রান্না কিভাবে করতে হয় সেটাও তো দেখছি তুমি জানো না। আমি অপরাধীর মতন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা বলল, এটা তোমার প্রথম দিন, তাই তোমাকে মাফ করে দিলাম। দ্বিতীয়বার যদি তোমাকে আমি এরকম কাজ করতে দেখি তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, কথাটা মনে রাখবে। কথা বলে আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে আসলো। এক সপ্তাহ পর আমার স্বামী আজ বেতন পেয়েছে, তাই আমার স্বামী 3টা শাড়ি এনেছে। একটা আমার ননদের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের, আর একটা আমার জন্য। সে শাড়ি 3টা এনে রেখে চলে গিয়েছে, বললো যার যেটা পছন্দ সে সেটা নাও। আমি এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছি। এর মধ্যে লাল এবং নীল রঙের শাড়িটা আমার পছন্দ হলো। নিতে আমি হাত বাড়ালাম সেটার দিকে, কিন্তু তার আগে আমার ননদ সেই শাড়িটি উঠিয়ে নিল। আমার ননদের চাহনি দেখে বুঝলাম শাড়িটি ওর পছন্দ হয়েছে, তাই আমি আর কিছুই বললাম না। সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম, কাউকে কিছুই বললাম না। চুপ করে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। দেখলাম একটা শাড়ি আমার শাশুড়ি রেখে দিল, আর 2টা শাড়ি আমার ননদ নিয়ে তার রুমে চলে গেল। আমি আর কিছু না বলে আমার রুমে চলে গেলাম। ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। দুপুরে খাবারের পর আমি ঘুমিয়েছিলাম, আর তখনই বৃষ্টি শুরু হয়েছে। আমি তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে, কিন্তু শেষ রক্ষা হলো না। তার আগেই সব কাপড় ভিজে চুপচুপ হয়ে গেছে। মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলাম। রুমের ভিতরে ঢুকতেই দেখলাম শাশুড়ি মা রাগী চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম। আমি দাঁড়াতেই উনি কাপড়গুলো আমার হাত থেকে টেনে নিলেন। আমি ভয়ে ভয়ে বললাম, মা আমি খেয়াল করতে পারিনি, আর আমার চোখে ঘুম চলে এসেছিল, তাই আমি বুঝতে পারিনি কাপড়গুলো ভিজে যাবে। আমার শাশুড়ি কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম আমার শাশুড়ি মা অনেক রাগ করেছে। আমি মুখ ভার করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রাতের বেলা যখন ঘুমাতে গেলাম আমি ওপাশ হয়ে কান্না করতে লাগলাম। পাশে বসে আমার স্বামী ফোন টিপছিল আর আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আমার স্বামী আমার কান্না দেখেও না দেখার ভান করছে। এর কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে টেনে তুলে বসালো। এরপর আমি ওকে সবকিছুই খুলে বললাম। স্বামী আমাকে বললো, এই বাড়িতে মায়ের উপরে কথা বলার সাহস আমার নেই। তোমাকে মা যেভাবে চালায় তুমি সেভাবে চলার চেষ্টা করো। এ কথা বলেই আমার স্বামী ঘুমিয়ে পড়লো। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। মনে মনে প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। নীরবে অনেকক্ষণ কান্না করলাম। প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত ঘরের প্রতিটি কাজ আমাকেই করতে হতো। যেহেতু বিয়ের প্রথম তাই আমি কাজ করতে অনেক হিমশিম খেয়ে যেতাম, কিন্তু তাও আমি চেষ্টা করতাম আমার শাশুড়ির মন জুগিয়ে চলার। আমার শাশুড়ি আমার ননদ পায়ের উপরে পা তুলে বসে থাকতো আর আমাকে
আমাকে খাবারের অর্ডার দিত। সকাল হলে সকালের নাস্তা, দুপুর হলে দুপুরের খাবার, আবার সন্ধ্যার নাস্তা, আবার রাতের খাবার। সমস্ত কাজকর্মের দায়িত্ব যেন আমার কাঁধের উপরই এসে পড়লো। এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তখন আমি 7 মাসের গর্ভবতী। ঘুম ভাঙতে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুললাম। পেটের এরকম ব্যথা আমি সহ্য করতে না পেরে খাট থেকে আমি নিচে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মা নিজেই চিৎকার দিয়ে আমার দিকে দৌড়ে আসলো। সেদিন দেখলাম আমার কষ্ট দেখে আমার শাশুড়ি মা পাগলের মতন হয়ে গেল। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছে, বৌমা তোমার কি হয়েছে? আমি বললাম, মাগো খুব পেট ব্যথা করছে, মনে হচ্ছে পেটের ভিতর কেউ যেন নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলছে। মাগো আমি মনে হয় আর বাঁচবো না গো, তীব্র ব্যথা। আমি আমার শাশুড়িকে এসব কথা বলতে লাগলাম। শাশুড়ি মা আগে কখনো এত ভয়ঙ্কর ভাবে কাঁদতে দেখেনি আমাকে। আমার মাথাটা নিজের কোলে নিয়ে আমাকে বললেন, একটু সামলে নে মা, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তারপর আমার ননদ আমার শাশুড়ি মা আমাকে কোনো রকমে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারবাবু আমাকে দেখছে আমার পেট শক্ত আছে কিনা। পেট শক্ত আছে, কিন্তু আমার কি হয়েছে ডাক্তারবাবু সেটা স্পষ্ট ভাবে বুঝতে পারছে না। এটা কোনো সাধারণ পেট ব্যথা নয়। তাই ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন কোনো আজে বাজে খাবার খেয়েছিলাম কিনা, অথবা কোনো ভারী কাজকর্ম করেছি কিনা। আমি না বললাম। ডাক্তার তখন বলল, ডাক্তার আমার শাশুড়িকে বলল, আমার যতটুকু ধারণা পেটের বাচ্চাটার কোনো অসুবিধা হয়েছে। ঘুমের মধ্যে কোনো দুষ্টু জিন ওকে চেপে ধরেছে। আপাতত বাচ্চা নড়াচড়া পাচ্ছি না। কিছুক্ষণ পর ডাক্তার সব টেস্ট দেখে আমার স্বামীকে জানালো, এখনই যদি সিজার না করা হয় তাহলে কিন্তু বাচ্চা এবং মা দুজনেই কিন্তু চিরতরে পৃথিবী থেকে চলে যাবে। কথা শোনা মাত্র আমার স্বামী ডাক্তারকে বলল, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আপনি দয়া করে আমার স্ত্রী এবং আমার সন্তানকে বাঁচান। এদিকে